আসসালামু আলাইকুম। রাসেলস স্কুলিংয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি তালুকদার রাসেল মাহমুদ বরাবর মতো আবারও হাজির হলাম নতুন আরও একটি ক্লাস নিয়ে। আজকে আমি নবম শ্রেণীর এক্সপিরিয়েন্স নাম্বার 1 অপিনিয়ন ম্যাটার্স এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা একটি ফ্যাক্ট নোট লিখতে পারি এবং কিভাবে আমরা তার অপিনিয়নগুলোকে লিখতে পারি। তো চলো প্রথমে আমরা অধ্যায় চলে যাই। আমরা আজকে 1.1.1 এর এই অংশটুকু সম্পর্কে আলোচনা করব। দেখো, অপিনিয়ন ম্যাটার্সের এই অংশে এই অংশের বইতে তোমাদের জন্য যে নির্দেশনা দিয়েছে সেটা হচ্ছে লুক অ্যাট দ্য ফলোইং ইমেজ and in pairs or groups discuss what they depict facts. Afterwards, discuss what you would have done if you were present in those special moments. Later, share your responses. অর্থাৎ look at the following images. নিচের ইমেজগুলো দেখো, ছবিগুলো দেখো, and in pair or groups জোড়ায় অথবা দলবদ্ধ হয়ে ডিসকাস আলোচনা করো what they depict তারা কি বর্ণনা করে, ফ্যাক্টস ঘটনাগুলোকে, সত্যগুলোকে। আফটারওয়ার্ডস এরপরে ডিসকাস হোয়াট ইউ হ্যাভ ডান আলোচনা করো তুমি যা করেছো, ইফ ইউ ওয়ার প্রেজেন্ট ইন দোজ স্পেশাল মোমেন্ট অর্থাৎ এই বিশেষ মুহূর্তে তুমি যদি থাকতে তুমি কি করতে সেই বিশেষ সম্পর্কে তুমি তোমার মতো করে বলবে। লেটার শেয়ার ইউর রেসপন্স উইথ দ্য ক্লাস এরপরে তুমি ক্লাসে তোমার রেসপন্সগুলোকে শেয়ার করবে। দেখো এখানে 1 ইজ ডান ফর ইউ আমাদের জন্য একটা কিন্তু করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই কাজটি কিন্তু আমরা জোড়ায় করব অথবা দলবদ্ধ হয়ে করব। দেখো প্রথম যে ইলাস্ট্রেশনটা দিয়েছে সেই ইলাস্ট্রেশনটা আমরা দেখতেই বুঝতে পারতেছি এটা কিন্তু তোমার বাংলাদেশেরই সুন্দরবনের একটা ছবি, ঠিক না? তাহলে চলো আমরা দেখে আসি এই অর্থাৎ এই সুন্দরবন সম্পর্কে তোমাকে কি করতে হবে, একটা ফ্যাক্টস লিখতে হবে, অর্থাৎ সুন্দরবন সম্পর্কে তোমাকে তথ্য লিখতে হবে, সত্য তথ্যগুলো তোমাকে এখানে লিখতে হবে। এবং সেখানে তুমি যদি সুন্দরবনে যাও এবং তুমি এই অবস্থায় তুমি নিজের একটা মতামত তুলে ধরবা, এই তথ্যগুলো পাওয়ার পরে তোমার নিজের মতামত সুন্দরবন সম্পর্কে তুমি তুলে ধরতে পারবে। এই ছিল আমাদের ইমেজ 1। দেখো এরপর ইমেজ 2তে দিয়েছে, আওয়ার ন্যাশনাল মেমোরিয়াল আমাদের জাতীয় স্মৃতিসৌধ, এবং এখানে আমাদের জাতীয় স্মৃতিসৌধ। এবং দেখো ইমেজ 3তে দিয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এবং ইমেজ 4এ দিয়েছে এই একটা ব্যক্তি যে টেলিফোনে কথা বলছে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আলেকজান্ডার গ্রাহাম বেল, যিনি প্রথম টেলিফোন আবিষ্কার করেন। তো বন্ধুরা এখানে যেহেতু তোমার একটা ইলাস্ট্রেশন 1 নম্বর বা ইমেজ 1 নম্বরে দিয়ে দিয়েছে, এটা কিন্তু সুন্দরবনের একটা ছবি। দেখো সুন্দরবনের যে ম্যানগ্রোভ ফরেস্ট এবং এখানে হরিণগুলো রয়েছে, এবং এখানে তোমাকে এইটা দেখে তোমার এই সম্পর্কে তোমাকে কিছু ফ্যাক্ট লিখতে হবে। এবং এই ফ্যাক্টগুলো তুমি কোথায় পাবে? তুমি দেখো এই ফ্যাক্টগুলো সুন্দরবন সম্পর্কে তথ্যগুলো তুমি কিন্তু বিভিন্ন সোর্স থেকে তুমি জানতে পারো, যেমন তুমি উইকিমিডিয়া অথবা তোমার ইউটিউব অথবা ফেসবুকে বিভিন্ন যে ন্যাচারাল যে পেজগুলো আছে সেই পেজগুলো সার্চ করে তুমি কিন্তু সুন্দরবন সম্পর্কে অনেক তথ্য পেতে পারো। তো এখানে সেই তথ্যগুলো তুমি লিখবে। এরপর তুমি দেখো আমাদের যে ন্যাশনাল মেমোরিয়াল, আমাদের এই ন্যাশনাল মেমোরিয়াল সম্পর্কে আমাদের ফ্যাক্ট লিখতে হবে। এক্ষেত্রে তোমাকে ন্যাশনাল মেমোরিয়াল সম্পর্কে তোমাকে বিভিন্ন তথ্য তোমাকে জানতে হচ্ছে। এরপর তোমার আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এরপরে আছে আলেকজান্ডার গ্রাহাম বেল। তো এখানে প্রথমে বলেছিল যে নাম্বার 1 ইজ ডান ফর ইউ, 1 নম্বরটা তোমার জন্য করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে এই সুন্দরবন সম্পর্কে ফ্যাক্টগুলো কি এবং তোমার অপিনিয়নগুলো কি, এই বিষয়গুলো কিন্তু তোমার জন্য করে দেওয়া হচ্ছে। চলো আমরা প্রথমে এটা মডেলটা দেখে আসি কেমন হবে আমাদের ফ্যাক্টস। দেখো এই যে এটা ছিল সুন্দরবন সম্পর্কে আমাদের দেওয়া ফ্যাক্ট। দেখো এখানে যেটা বলেছে ইমেজ 1 দ্য ফ্যাক্ট দিস ইলাস্ট্রেশন ডিপিক্টস, এই ছবিটা এই উদাহরণটা ডিপিক্টস বর্ণনা করে দ্য ম্যানগ্রোভ ফরেস্ট। অর্থাৎ এই যে আমরা যে একটু আগে যে ছবিটা দেখেছি সেই ছবিটা কি করে, সেই ছবিটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কে বলতেছে। দিস ম্যানগ্রোভ ফরেস্ট আর ইউজুয়ালি গ্রোন ইন স্যালাইন, এই ম্যানগ্রোভ ফরেস্টগুলো সাধারণত বড় হয় কোথায়, এই ম্যানগ্রোভ ফরেস্টগুলো সাধারণত বেড়ে ওঠে কোথায়, স্যালাইন অর্থাৎ লবণাক্ত, মাটি, কর্দমাক্ত অ্যান্ড পার্শালি ওয়াটারলকড এরিয়াস, এবং আংশিক পানিতে আবদ্ধ এলাকাগুলোতে। অর্থাৎ এই যে ম্যানগ্রোভ ফরেস্টগুলো এগুলো কোথায় হয়, লবণাক্ত, কর্দমাক্ত এবং যেখানে পানি জমা থাকে এমন জায়গায় সাধারণত এই ম্যানগ্রোভ ফরেস্টগুলো বেড়ে ওঠে। ডিউ টু দ্য স্যালাইন সয়েল, লবণাক্ত মাটির কারণে, দ্য রুটস অফ দিস ফরেস্ট, এই ফরেস্ট ট্রিজ গাছগুলো অর্থাৎ এই বনের যে গাছগুলো সেই গাছগুলোর রুটস শেকড়গুলো আর কোয়াইট স্ক্যাটার্ড, এগুলো মানে স্ক্যাটার হয়ে থাকে, ছিন্ন ভিন্ন হয়ে থাকে, অর্থাৎ এলোমেলো হয়ে থাকে। অ্যান্ড ক্যানট গো ডিপ ইনটু দ্য সয়েল, এবং মাটির গভীরে তারা যেতে পারে না। অর্থাৎ লবণাক্ত মাটির কারণে এর শেকড়গুলো মাটির গভীরে তারা ভেদ করতে পারে না, যেতে পারে না।
ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া অ্যান্ড নাইজার অ্যাকাউন্ট ফর 43% অফ ওয়ার্ল্ডস ম্যানগ্রোভ ফরেস্ট। অর্থাৎ এই যে ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং নাইজার, এখানে প্রায় 43% ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে। এবং লোকেটেড ইন বাংলাদেশ, বাংলাদেশে অবস্থিত দ্য সুন্দরবন ইজ দ্য সিঙ্গেল লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবন যেটা বাংলাদেশ অবস্থিত সেটা হচ্ছে একক সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট, উপকূলীয় বনাঞ্চল ইন দ্য ওয়ার্ল্ড। মানে তাহলে হচ্ছে কি, ইন লোকেটেড ইন বাংলাদেশ, বাংলাদেশ অবস্থিত দ্য সুন্দরবন ইজ দ্য সিঙ্গেল লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ অবস্থিত সুন্দরবনটি হচ্ছে সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট অ্যান্ড ইজ রিকগনাইজড বাই দ্য ওয়ার্ল্ড। এবং এটা পৃথিবীতে, এবং এটা হচ্ছে রিকগনাইজড বাই দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে এটা স্বীকৃতি পেয়েছে অ্যাজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের ফ্যাক্টস, অর্থাৎ সুন্দরবন সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখন দেখো এখানে আমার থটটা কি হবে, আমি যদি ওখানে থাকতাম বা এই বিষয়ে আমার থটটা কি। সো মাই থটস অন ম্যানগ্রোভ ফরেস্ট, আমার কি থট হচ্ছে, দেখো বলছে পার্সোনালি। সাধারণত তুমি যখন থট লিখবা, থটটা কিন্তু ব্যক্তিগত একটা অভিরুচি, ব্যক্তিগত একটা সিদ্ধান্ত। অর্থাৎ তুমি একটা জিনিস দেখছো, সেটাকে তুমি দেখে কি ভাবতেছো, সেটা কিন্তু টোটালি তোমার নিজের ভাবনা। সেক্ষেত্রে তুমি ফার্স্ট পার্সন এখানে কিন্তু স্পিকার হিসেবে ফার্স্ট পার্সনকে আনতে পারো, আই লিখতে পারো। সো পার্সোনালি, ব্যক্তিগতভাবে, আই ফাইন্ড দিস ডিফারেন্ট, আমি দেখেছি, পেয়েছি দিস ডিফারেন্ট অ্যান্ড ইউনিক ফরেস্ট আর ইউনিক ফরেস্ট এ রেয়ার ক্রিয়েশন অফ নেচার। অর্থাৎ প্রকৃতির এই রেয়ার, দুর্লভ যেই সৃষ্টি, এই সৃষ্টি আমি দেখেছি এর ভিন্নতায়। ইট প্রোটেক্টস আস ফ্রম মেনি ন্যাচারাল ডিজাস্টার্স, অর্থাৎ এটা আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করে। উই নিড টু প্রোটেক্ট আওয়ার সুন্দরবন, আমাদের প্রয়োজন সুন্দরবনকে রক্ষা করা বাই এনি মিনস, যে কোনোভাবেই হোক। অলসো দ্য ম্যানগ্রোভ ফরেস্ট ইন্সপায়ার্ড মি, এই ম্যানগ্রোভ ফরেস্ট আমাকে অনুপ্রাণিত করে টু ফাইট এগেনস্ট অল ওডস অ্যান্ড মেক মাই ওন প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। দিস ম্যানগ্রোভ ফরেস্ট ইন্সপায়ার্ড মি, এই ম্যানগ্রোভ ফরেস্ট আমাকে অনুপ্রাণিত করে টু ফাইট, সংগ্রাম করতে, যুদ্ধ করতে, অ্যাগেনস্ট বিপক্ষে, অল অডস সকল মানে অশুভের বিরুদ্ধে, খারাপের বিরুদ্ধে, অ্যান্ড মেক মাই ওন প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে আমার নিজের স্থানটাকে তৈরি করতে। তাহলে বন্ধুরা, ফ্যাক্টস ছিল আমাদের এই বিষয়গুলো, এবং আমার অপিনিয়নটা কি, আমার অপিনিয়ন ছিল এই বিষয়গুলোতে। সো আমি বলে নিচ্ছি, ফ্যাক্ট যখন তুমি লিখবা, ফ্যাক্ট হচ্ছে তোমার কিছু তথ্য, যেই তথ্যগুলো হচ্ছে সত্য। এই তথ্যগুলো তোমার কিন্তু একটা প্যাসেজ যখন তুমি পড়বে বা একটা টেক্সট যখন তুমি পড়বে, তখন সেই টেক্সটের মধ্যে অনেক তথ্য থাকতে পারে, যেগুলো সত্য হতে পারে, সেগুলো মিথ্যা হতে পারে। তার মধ্যে আমাদের সত্য যে ঘটনাগুলো, সত্য যে তথ্যগুলো, সেগুলোকে আমরা ফ্যাক্টস বলবো। অর্থাৎ আর হচ্ছে অপিনিয়নের বেলা আমরা কি লিখবো, আমার ওই তথ্যগুলো জানার পরে, ফ্যাক্টসগুলো জানার পরে আমার নিজের মনের যে ইচ্ছা, যে সিদ্ধান্তরা, সেগুলো জানার পরে নিজের মনের যে অনুভূতিগুলো, নিজের মনের যে ইচ্ছা বা নিজের যে একটা মতামত, সেই মতামতটা আমি ওই ফ্যাক্টের আলোকে লেখার চেষ্টা করবি, ফ্যাক্টের আলোকে আমরা লিখে থাকবো। অর্থাৎ এখানে আমি সুন্দরবন সম্পর্কে তথ্যগুলো জেনেছি, এবং জানার পরে আমি কি করছি, আমার মতামতটা আমি এখানে কিন্তু তুলে ধরেছি। সো এই হচ্ছে ফ্যাক্টস এবং তোমার অপিনিয়ন ম্যাটার্স। সো আমরা এখন জানবো ইলাস্ট্রেশন 2, অর্থাৎ তুমি দেখো বন্ধুরা, এখানে ইলাস্ট্রেশন 2তে দিয়েছে যে আমাদের ন্যাশনাল মেমোরিয়ালের ছবি, যেটা সাভারে অবস্থিত আমাদের জাতীয় স্মৃতিসৌধের ছবি দিয়েছে ইলাস্ট্রেশন বা ইমেজ 2তে। এখন আমরা এই ইমেজ 2-র জন্য একটি ফ্যাক্টস এবং আমরা অপিনিয়ন লিখব। অবশ্যই আমি এখানে যে ফ্যাক্টস এবং অপিনিয়ন লিখতেছি, এটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য, এটা কোনোভাবেই কপি করা যাবে না। এটা হচ্ছে জাস্ট আমি একটা নমুনা উত্তর লিখে দিচ্ছি। তোমাদের এরকমই তোমাদের লিখতে হবে তা না, তোমরা এখান থেকে তথ্য নিতে পারো, বিভিন্ন সাইট থেকে তথ্য নিয়ে নিজের মতো করে তুমি এগুলো লিখতে পারো। সো আশা করি আমার এটা তোমাকে লার্নিং করতে সহায়তা করবে। আর এটা কখনোই হুবহু এরকম করে লিখবে না, এটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখে দিয়েছি। তো চলো আমরা এই ন্যাশনাল মেমোরিয়াল, এটা সম্পর্কে আমরা এটা লিখতে পারি, আমরা কি লিখতে পারি। তো বন্ধুরা, এখানে আমরা এই যে ন্যাশনাল মেমোরিয়াল সম্পর্কে যে ফ্যাক্টসের কথা বলেছিলাম, সেই ফ্যাক্টস বন্ধুরা, তো এখানে এই যে ন্যাশনাল মেমোরিয়াল সম্পর্কে যে ফ্যাক্টসের কথা লিখে বলেছিলাম, আমরা সেই ফ্যাক্টসটা হচ্ছে আমাদের এখানে আমরা নিয়ে এসেছি। দেখো এখানে তো বন্ধুরা, এখানে হচ্ছে এই ন্যাশনাল মেমোরিয়াল সম্পর্কে আমি ফ্যাক্টস লিখে রেখেছি। দেখো, দ্য ন্যাশনাল ম্যাটার্স মেমোরিয়াল ইজ দ্য ন্যাশনাল মনুমেন্ট অফ বাংলাদেশ। অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধ, এটা হচ্ছে বাংলাদেশের একটা জাতীয় সৌধ। ইট সিম্বলাইজেস, এটা প্রতীকী বহন করে দ্য ইটারনাল স্ট্রাগল, চিরন্তন সংগ্রামের অফ পিপল, মানুষের, ফর দেয়ার ফ্রিডম, তাদের স্বাধীনতার, তাদের মুক্তির।
ইট ওয়াজ সেট আপ ইন দ্য মেমোরি অফ দোজ, এটাকে স্থাপন করা হয়েছে ইন দ্য মেমোরি অফ দোজ, তাদের স্মরণে, হু ডাইড ইন দ্য বাংলাদেশ, যারা বাংলাদেশ ইন দ্য বাংলাদেশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ 1971, যারা মৃত্যুবরণ করেছিল 1971 সালের স্বাধীনতা যুদ্ধে। হুইচ ব্রড ইন্ডিপেন্ডেন্স, যে যুদ্ধের মাধ্যমে আমরা ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা পেয়েছি, অ্যান্ড সেপারেটেড বাংলাদেশ, এবং বাংলাদেশকে আমরা আলাদা করতে পেরেছি ফ্রম পাকিস্তান থেকে। দ্য মনুমেন্ট ইজ লোকেটেড ইন সাভার, এই মনুমেন্টটি সাভারে অবস্থিত, অ্যাবাউট 35 কিলোমিটার নর্থ ওয়েস্ট অফ দ্য ক্যাপিটাল ঢাকা, অর্থাৎ ঢাকা থেকে প্রায় 35 কিলোমিটার নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিমে এটা অবস্থিত। ইট ওয়াজ ডিজাইন বাই সৈয়দ মইনুল হোসেন, এটা সৈয়দ মইনুল হোসেন দ্বারা ডিজাইন করা হয়েছিল, নকশা করা হয়েছিল। ইট ওয়াজ ইনঅগরেটেড অ্যাট 16 ডিসেম্বর, এটা 16 ডিসেম্বর এটাকে উদ্বোধন করা হয়েছিল ইন 1982, 1982 সালে। The architecture is composed of 7 pairs of triangular shaped walls or prisms. এই আর্কিটেকচারটা is composed of গঠিত হয়েছে 7 pairs of triangular shaped walls or prism. এটা হচ্ছে ত্রিভুজাকৃতি 7 জোড়া তোমার ওয়ালস দ্বারা। The outermost pair being the shortest in height but widest in span. এর বাইরের যেই আউটারমোস্ট সবচেয়ে বাইরের যেই জোড়া যেটা হচ্ছে সবচেয়ে শর্টেস্ট ইন হাইস্ট যেটা উচ্চতার দিক থেকে ছোট, বাট ওয়াইডেস্ট ইন স্প্যান, এবং এটা কিন্তু প্রস্থের দিক থেকে কিন্তু অনেক বড়। দ্য আউটারমোস্ট পেয়ার মানে বাইরের যেই পেয়ারটা জোড়াটা, বিং দ্য শর্টেস্ট যেটা বাইরের সবচেয়ে ছোট যে পেয়ারটা, ইন হাইট উচ্চতায় সবচেয়ে ছোট, উচ্চতায় সবচেয়ে কম যে পেয়ার জোড়া ত্রিভুজ রয়েছে, ত্রিভুজাকৃতির যে ওয়ালটা রয়েছে সেটা হচ্ছে ওয়াইডেস্ট ইন স্প্যান, এবং এটা কিন্তু দৈর্ঘ্যের দিক থেকে সবচেয়ে বড়। দ্য ইনার পেয়ার, আর ভেতরের যে জোড়াটা, গ্র্যাজুয়ালি চেঞ্জ দেয়ার অ্যাসপেক্ট রেশিও, যেটা তার অ্যাসপেক্ট রেশিওটাকে যেটা তার অনুপাতটাকে আস্তে আস্তে চেঞ্জ করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। অ্যান্ড দ্য ইনারমোস্ট পেয়ার দাস ফর্মস দ্য পিক পয়েন্ট অফ দ্য আর্কিটেকচার, এবং এই ইনারমোস্ট পেয়ারটা, ভেতরের যেই পেয়ারটা, এই পেয়ারটা কি করছে, এটা দাস ফর্মস দ্য পিক পয়েন্ট অফ দ্য আর্কিটেকচার, এই আর্কিটেকচারের চূড়ায় নিয়ে গেছে, চূড়া পর্যন্ত চলে গিয়েছে। ইচ অফ দিস 7 pairs of wall, এই 7 জোড়া, প্রত্যেকটা জোড়া রিপ্রেজেন্ট এ সিগনিফিক্যান্ট চ্যাপ্টার, এটা একটা উল্লেখযোগ্য, একটা সিগনিফিক্যান্ট তাৎপর্যমণ্ডিত একটা চ্যাপ্টার, অধ্যায়কে প্রতিনিধিত্ব করে ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশের ইতিহাসে। নেমলি দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন 1952, একটি হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন, দ্বিতীয়টি হচ্ছে 1954 প্রভিশনাল ইলেকশন, 1954 সালের প্রাদেশিক নির্বাচন, ইলেকশন ভিক্টোরি অফ দ্য ইউনাইটেড ফ্রন্ট ইন 1954, 1954 সালের ওই নির্বাচনে যুক্ত ফ্রন্টের যে বিজয় বা জয় হওয়াটা, সেটা। এবং দ্য কনস্টিটিউশন মুভমেন্ট ইন 1956, 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন। দ্য মুভমেন্ট এগেইনস্ট দ্য এডুকেশন কমিশন ইন 1962, 1962 সালের এডুকেশন শিক্ষা কমিশনের শিক্ষা আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন। দ্য 6 পয়েন্ট মুভমেন্ট ইন 1966, 1966 সালের 6 দফা আন্দোলন। দ্য মাস আপরাইজিং ইন 1969, 1969 গণ অভ্যুত্থান। অ্যান্ড ফাইনালি দ্য ক্লাইমেটিক ইভেন্ট অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়ার ইন 1971, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ। থ্রু হুইচ, যার মাধ্যমে বাংলাদেশ বিকেম আ সেপারেট ইন্ডিপেন্ডেন্ট সভারেন স্টেট, যার ফলে বাংলাদেশ এটা হয়েছে কি স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ফ্যাক্টস অ্যাবাউট ন্যাশনাল মেমোরিয়াল, এবং এই ফ্যাক্টগুলো তুমি যখন জানার পর তোমাকে কি করতে হবে, তোমাকে তোমার ওন অপিনিয়ন্সটা দিতে হবে। এখন আমরা এখানে আমাদের অপিনিয়ন্সটা লিখে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি লিখবো মাই অপিনিয়ন্স। এখানে মাই অপিনিয়ন্স আমি কি লিখেছি দেখো তো, ন্যাশনাল মেমোরিয়াল ইজ দ্য মোস্ট বিউটিফুল মনুমেন্ট ইন আওয়ার কান্ট্রি। ন্যাশনাল মেমোরিয়াল হচ্ছে আমাদের বাংলাদেশে একটা অন্যতম সুন্দর মনুমেন্ট। হোয়েনেভার আই গো টু ভিজিট দ্য মনুমেন্টস, যখনই আমি মনুমেন্টটা দেখতে যাই, আই ফিল প্রাইড ফর আওয়ার ফ্রিডম, আমি আমাদের স্বাধীনতা নিয়ে গর্ব অনুভব করি।
দ্য গ্রেভিয়ার্ড রিমাইন্ডস মি, এই গ্রেভিয়ার্ডগুলোকে আমাদের মনে করিয়ে দেয় অফ দ্য সুপ্রিম স্যাক্রিফাইস, সর্বোচ্চ আত্মদানের কথা, অফ দ্য মার্টার্স, শহীদদের, হু স্যাক্রিফাইস দেয়ার লাইফস, যারা তাদের জীবনকে উৎসর্গ করেছিল ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতার জন্য। আই বো টু দেয়ার স্যাক্রিফাইস, আমি তাদের স্যাক্রিফাইস, তাদের আত্মদানটাকে সম্মান করি। অ্যান্ড ফিল ডিপ পাওয়ার, এবং গভীর একটা শক্তি অনুভব করি টু ডু ফর দ্য কান্ট্রি, দেশের জন্য কোনো কিছু কাজ করার। সো বন্ধুরা, এই ছিল আমাদের ন্যাশনাল মেমোরিয়াল, এই ছিল আমাদের ফ্যাক্টস এবং এটা ছিল আমাদের অপিনিয়ন্স। আমরা এইভাবে ফ্যাক্টস এবং অপিনিয়নগুলোকে তোমরা লিখবে, তোমার নিজের মতো গুছিয়ে লিখবে। আগে তোমরা ফ্যাক্টগুলোকে ভালো করে জানবে, ভালো করে জানে সেগুলোতে নিজের মতো করে সাজাবে, তারপরে সেই ফ্যাক্ট থেকে তোমার নিজের যে মতামত, সেই মতামতটা তোমরা কিন্তু এখানে লিখবে। আমি ইমেজ 2 সম্পর্কে এই ভিডিওতে আমি আলোচনা করেছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা ইমেজ 3 নিয়ে আলোচনা করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।